লাস্ট ক্লাসে আমরা এটা পড়েছিলাম, হ্যাঁ, এটাকে বলা হলো বার চার্ট। লাস্ট ক্লাসে ছিলেন না কারা? ছিলেন? লাস্ট ক্লাসে ছিলেন না কারা? বার চার্ট এটা পান নাই এই ক্লাসটা, মেজরিটি পান নাই। এটা থেকে শুরু করি। আমি বলেছিলাম যে ইয়াতে থাকবে মিডে এই যে এরকম বার চার্ট, তারপর লাইন গ্রাফের এরকম থাকবে। বার চার্টের বলি, তারপর লাইন গ্রাফের ইয়া করবো। নর্মালি এরা আইএলস এর এটা রাইটিং পার্ট। নর্মালি এখানে চাই হলো মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হবে। 150 ওয়ার্ড মানে মোটামুটি 10 থেকে 15 লাইন। তো এটা একটা রাফ এস্টিমেট, কিন্তু শুধু 15 লাইন লিখলে এখানে ওরা স্যাটিসফাইড হয় না। তো আপনারা চেষ্টা করবেন 200 লাইনের মতো লিখতে, যেহেতু এখানে 8 বা 10 নাম্বার থাকবে মিলে। আচ্ছা, এখানে দেখে মানুষের মনে হতে পারে অনেক কঠিন, জানি কি, যাদের গ্রামাটিক্যাল গ্রামার স্ট্রাকচার ঠিক থাকে না, সেটাও যদি আপনারা একটা বোঝানোর চেষ্টা করেন মার্কস আসবে। সো আর এদের এই অ্যান্সারগুলো দিতে হয় কিছু রুল ফলো করে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মাথায় রাখলে ওই অনুযায়ী আমরা লিখলেই নাম্বার আসবে ইনশাআল্লাহ। যেমন এখানে শুরু হবে এরকম, আমি এভাবেই দিব, হয় একটা বার চার্ট থাকবে, নাহলে একটা লাইন গ্রাফ থাকবে। আপাতত এটা শিখাই। এখানে এই চার্টটা লেখা আছে, দ্য চার্ট বিলো shows the amount of leisure time enjoyed by men and women of different employment status. এখানে বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্টের পুরুষ এবং নারী আছে, তাদের লেজার টাইম, অবসর সময় কতটুকু পার্সেন্ট কাটায় সেটা দেয়া আছে। Write a report for a university lecturer describing the information shown below. মানে এটার উপর একটা রিপোর্ট লিখবেন। ইউনিভার্সিটি লেকচারার এটা দরকার নেই, ধর এটা হলো একজন ইউনিভার্সিটি লেকচারারের কাছে এটা লিখবেন আর কি। সো আর ইউ শুড রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস ইন 20 মিনিটস ফর দিস টাস্ক। এখানে 20 মিনিট ওখানে আইএলসে দেয়, আপনার এখানে আধা ঘন্টার সময় নেয়, সমস্যা নেই, 1.5 ঘন্টা তো লিখবেন। আচ্ছা, অ্যান্সারটা শুরু করবেন। আগে আমরা দেখবো হলো এখানে কি বোঝাচ্ছে। বোঝাচ্ছে হলো লেজার টাইম ইন আ টিপিক্যাল উইক বাই সেক্স অ্যান্ড এমপ্লয়মেন্ট স্ট্যাটাস 1998 to 99, মানে জেন্ডার অনুযায়ী। সেখানে জেন্ডার মেন করছে নারী পুরুষ। আচ্ছা, মেল ফিমেল এখানে কালো দাগের জন্য বোঝা আছে না, কিন্তু এটা আমরা বুঝতে পারি অবশ্যই বাম পাশেরটা মেল, ডান পাশেরটা ফিমেল, বিকজ ফিমেলের লেজার অবশ্যই কম হবে, রাইট? সো আওয়ার্স অফ লেজার টাইম এটা হলো কত ঘন্টা, 20 ঘন্টা, 40 ঘন্টা, 60 ঘন্টা, 70 ঘন্টা, 60, এটা বলতে 80, 60, 80, 100। সো আমরা গ্রাফগুলো যেরকম দেখি 20, 40, 60, 80, 100 এরকম দেয়া। আর এর পাশে হলো এমপ্লয়েড ফুল টাইম, এমপ্লয়েড পার্ট টাইম, আনএমপ্লয়েড, রিটায়ার্ড আর হাউস ওয়াইফস। মানে ফুল টাইম যারা জব করে ছেলে এবং মেয়ে, তারপরে পার্ট টাইম যারা জব করে, পার্ট টাইম জব করার শুধুমাত্র মেয়ে, রাইট? বাম সাইডে কিছু নাই। আনএমপ্লয়েড ছেলে মেয়ে দুটোই আছে, রিটায়ার্ড ছেলে মেয়ে দুটোই আছে, আর হাউস ওয়াইফস তো শুধু মহিলা হবে, সো শুধু মেয়েরা আছে। আর এদের পার্সেন্টেজগুলো এগুলো হয়তো আপনাদের বুঝতে একটু খটো মতো লাগতে পারে। কত এমপ্লয়েড ফুল টাইম এটা হলো 20 তো নাই, সো 40 আর 60-এর মাঝামাঝি, সো 45 পুরুষ, মেল হলো 45, আর ফিমেল হলো 40-র একটু নিচে। বোঝা গেছে? 38 বোঝা গেছে? এটা আমরা আগে এটা একটা বুঝে নিই, তারপরে আমরা লিখতে সুবিধা হবে। তারপরে এমপ্লয়েড পার্ট টাইম ওখানে আছে হলো 60, 40 আর 60-এর মাঝামাঝি, তার মানে 50%। এটাও আন্দাজে ধরে নিতে হবে, 60 আর 80-এর মাঝে, সরি 40 আর 60-এর মাঝে। আনএমপ্লয়েড কত আছে একটু বুঝি, 80 আর 100 মাঝখানে 85 আর 80 বরাবর। সো 85 আর 80 হলো আনএমপ্লয়েড। রিটায়ার্ড সেম 85 আর হলো 80। আর হাউস ওয়াইফ আছে হলো এটা কত পার্সেন্ট, 40 থেকে 60 মাঝখানে, মানে 50%। আপনি যদি এখানে কত পার্সেন্ট আছে লিখে রাখেন প্রশ্নের মধ্যে, তাহলে আপনার হাফ অ্যান্সার দেওয়া শেষ, বিকজ এই তথ্যপাত্রগুলো আমরা ডিটেলগুলো তুলে দেবো ওখানে। সো অ্যান্সারটা এরকম দিবেন। আচ্ছা, এখানে এই যে দ্য চার্ট উপরে লেখা আছে, সো এটা বার চার্ট। সো আমরা সেভাবেই লিখেছি। দ্য বার চার্ট কি করছে, তুলনা করছে। তুলনার ইংলিশ compares the amount of free time per week that males and females of 5 categories of employment status had between 1998 and 1999. এটা তাহলে কি বলছে, যে এখানে বার চার্টটা কম্পেয়ার করছে যে অ্যামাউন্ট অফ ফ্রি টাইম পার উইক, প্রত্যেক সপ্তাহের ফ্রি টাইম, লেজারের বদলে আমরা ফ্রি টাইম লিখেছি। সো আমাদের এই যে শব্দগুলো এগুলোর সিনোনিমস জানা লাগে।
free time per week that males and females of 5 categories of employment, 5 ধরনের চাকরি করে এমন নারী পুরুষের ইয়াটা আমরা দেখতে পাচ্ছি, যেটা 1998 থেকে 99 এর মধ্যে সংগঠিত হয়েছে। হ্যাড বিটুইন সেটা বুঝিয়েছে। আর ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাহলে এখানে মোটামুটি 3টা পার্ট থাকবে। ওই যে একটা আপনারা তো বিবিএ স্টুডেন্টস স্কুল লাইফে থাকতে, কলেজে থাকতে এক্সপ্লেনেশন লিখেছেন না, আলোচ্য অংশটুকু এখান থেকে নেওয়া হয়েছে, এখানে এটা বলা হয়েছে, এবং 3টা প্যারা থাকতো, এখানেও তাই। একটা প্যারা এখানে কি বলা হচ্ছে, আলোচ্য অংশটুকুতে এটা ডিসক্রাইব করা হয়েছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এখানে সেকেন্ড প্যারাতে আমরা বলবো যে এখানে ওভারঅল এখানে কি বোঝাচ্ছে, এখানে ইট ইজ ক্লিয়ার দ্যাট মেইন, আচ্ছা ওভারঅল এখানে কি বোঝাচ্ছে, অবশ্যই ছেলেরা মেয়েদের থেকে বেশি লেজার টাইম পায়, রাইট? So it is clear that men enjoy more hours of leisure time per week than women in 3 out of 5 categories. পুরুষ নারীর থেকে বেশি লেজার টাইম কাটিয়েছে, এটা 5টার মধ্যে 3টা ক্যাটাগরিতেই দৃশ্যমান দেখা যাচ্ছে। So however, only figures for women are shown in 2 categories. So মহিলাদের ফিগার জাস্ট 2টা ক্যাটাগরিতে দেখিয়েছে, namely employed part time and housewives. এই সো কোনো কিছু কি বাইরে থেকে কিছু লেখা লাগছে না। রিগার্ডিং দ্য ফুল টাইম এমপ্লয়েড, এখন আমরা করবো কি এই 5টা ক্যাটাগরির কি বলছে সেটা আমরা বলবো। রিগার্ডিং দ্য ফুল টাইম এমপ্লয়েড, অবভিয়াসলি মেন হ্যাড স্লাইটলি মোর লেজার টাইম দেন উইমেন। অবশ্যই ছেলেদের একটু বেশি সময় তারা লেজারের টাইম পেয়েছে মেয়েদের থেকে, উইথ অ্যাপ্রক্সিমেটলি 45 hours of free time per week compared to around 38 hours for women. So প্রথম ক্যাটাগরিতে আসছে রিগার্ডিং দ্য ফুল টাইম এমপ্লয়েড, এটা হলো কি এখানে দেখাচ্ছে যে ছেলেরা পেয়েছে 45 ঘন্টা সময় লেজার, আর মেয়েরা পেয়েছে 38 ঘন্টা। Obviously unemployed and retired people of both genders enjoy the most hours of leisure time. So unemployed এবং রিটায়ার্ড এই দুজন সবচেয়ে বেশি এরা লেজার টাইম পেয়েছে, সেটা ছেলেই কি আর মেয়ে কি। Moreover, the figures for retired males and females were exactly the same as this for the unemployed at around 45 and 78 hours of free time per week respectively. আচ্ছা, প্রথমে এমপ্লয়েড ফুল টাইমে বলছে এখানে 45 ছেলেরা, মেয়েরা হলো 38, আর সরি এটা হলো 45, আর এরপরে বলতেছে আনএমপ্লয়েড আর রিটায়ার্ড, বিকজ এই দুটাই নারী পুরুষ দুজনকে দেখিয়েছে, তারা অলমোস্ট একই টাইম অফ লেজার পেয়েছে। এই দুটো আগে বলছে বিকজ এই দুটোতে তো পুরুষের নামই নেই, তাই ওটা পরে বললেও হবে, কোনো সমস্যা নেই, আগে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, respectively দেখা গেল housewives enjoyed 50 hours of spare time, a little more than part-time working women who had just over 40 leisure hours each week. No data is given for men in either of these categories. সেখানে আবার বলছে যে women enjoyed around 50% leisure time, which is a bit lower than housewife free time আর কি। আপনি এটা দুটার একটা বলতে পারেন যে হাউসওয়াইফরা একটু বেশি সময় পেয়েছে লেজারে ইন কম্প্যারিজন টু এমপ্লয়েড পার্ট টাইম উইমেন। আর হলো এখানে কোনো ধরনের নো ডাটা পাওয়া যায়নি, কোনো তথ্য পাওয়া যায়নি মেলদের যে তারা কতটুকু এমপ্লয়েড পার্ট টাইম কেউ আছে নাকি পুরুষদের মধ্যে, বা হাউস হাজব্যান্ড হাউস ওয়াইফ যদি হয় হাউস হাজব্যান্ড এরকম কেউ আছে নাকি, এরকম কিছু পাওয়া যায়নি কোনো ডেটা। আচ্ছা, ওটা গত ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম অলরেডি, তো এটা একটু দেখালাম। প্লাস আজকে আমরা দেখবো হলো এই যে লাইন গ্রাফগুলো, এখানে কতটা বুঝে, বার চার্ট তো না হয় বুঝলাম, লাইন গ্রাফ কেন বুঝবো, এখানেও বোঝার উপায় আছে। আচ্ছা, এই গ্রাফটা নিচে shows the differences in wheat exports over 3 different areas. Write a report for a university lecturer describing the information shown below. Write at least 150 words. এখানে এরকম লেখা থাকে যে এই গ্রাফটার নিচে দেখাচ্ছে হুইট বা গমের উৎপাদন এবং এক্সপোর্ট বিপণন 3টা ডিফারেন্ট এরিয়া হলো অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান কমিউনিটি। 3টা এরিয়াতে এদের এক্সপোর্টের ডিটেলস দেখাচ্ছে। সো একইভাবে গতবারের মধ্যেই বলছে একজন ইউনিভার্সিটি লেকচারারের কাছে একটা রিপোর্ট লিখুন, মিনিমাম 150 ওয়ার্ড হতে হবে, 20 মিনিট সময় দিয়েছে। আচ্ছা, আর ওটা হলো গিয়ে বার চার্ট,
চার্ট বললে বার চার্ট, আর গ্রাফ বললে লাইন গ্রাফ। সো এখানে দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স থ্রি রিজিয়নস, আচ্ছা থ্রি ডিফারেন্ট এরিয়া, এরিয়ার সিমিলার শব্দ হলো রিজিয়ন। সো দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স থ্রি রিজিয়নস in terms of exports of wheat between 1985 to 1985 থেকে 1990। তাহলে এই লাইন গ্রাফটা তিনটা রিজিয়নের হুইচ এক্সপোর্টের একটা কম্প্যারিজন দিচ্ছে কত কত সালের মধ্যে, 85 থেকে 90 সালের মধ্যে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কত সালে কত। আচ্ছা, আর এখানে ইয়ারগুলো দেখেন, এটা আমরা ওভারঅল কি বলছে এখানে, overall the three regions experienced different trends in time period। যেমন উঁচু নিচু হচ্ছে, বুঝে যাচ্ছে তাই না, বিভিন্ন ধরনের ট্রেন্ড আসছে, কেউ কারো বেশি হয়েছে এক্সপোর্ট, কারো কম হয়েছে এই গ্রাফের ইয়াটা। While the wheat export in Canada and European countries rose with some fluctuations, the export in Australia fell over time। আচ্ছা দেখেন অস্ট্রেলিয়াটা এখানে একটা চারকোনা স্কোয়ার, কানাডাটা হলো গোল, আর ইউরোপিয়ান কমিউনিটি কি এই যে এরকম স্ক্যাটার্ড, এখানে বোঝা যাচ্ছে না তো। তাহলে এখানে দেখাচ্ছে যে মানে গভর্নমেন্ট এক্সপোর্টটা কানাডা এবং ইউরোপিয়ান কান্ট্রিতে বেড়েছে, মানে কানাডা আর ইউরোপিয়ান কান্ট্রি এই যে এটা হলো কানাডা বেড়েছে, আর এদিকে এটা হলো অস্ট্রেলিয়াতে আস্তে আস্তে পড়ে গিয়েছে। এটা এভাবে এক্সপ্লেন করতে হচ্ছে। সো আপনি সামনাসামনি যদি ছবিটা দেখতেন, আর এখানে তো মানে অত বোঝা যাচ্ছে না, অত দূর থেকে ইয়া করা যাচ্ছে না। সো আমি মোটামুটি বুঝাই, দেখেন এই লাইনটা কমে গেছে আলটিমেটলি। এটা কোন দেশ, এটা হলো অস্ট্রেলিয়া, কমেছে। তারপর ইউরোপিয়ান কমিউনিটি মাঝখানেরটা ছোট ছোট হতে হতে আবার উপরের দিকে আস্তে আস্তে ধাক্কা উঠছে। আর একদম যেটা সলিড বাড়া বেড়েছে সেটা হলো কানাডা বেড়েছে। সো 85 থেকে 90 এর মধ্যে এরকম হয়েছে। আচ্ছা, অ্যাজ দ্য গ্রাফ শোজ, এরকম বললেন Australia's wheat export figure started at 15 million tons in 1985, followed by a small increase to around 16 million tons in 1986. আচ্ছা, অস্ট্রেলিয়ার কথা বলতে গেলে অস্ট্রেলিয়ার কত হয়েছে, 15 মিলিয়ন ছিল 85 সালে, 15 মিলিয়ন অস্ট্রেলিয়া। আপনি এখান থেকে শুরু করেন, 15 মিলিয়ন ছিল 86-তে, 86 সালে 1 মিলিয়ন বেশি, 16 মিলিয়ন হয়েছে। দেখেন 15 থেকে 20, তাহলে এটা 16 হবে, 16 হয়েছে। তাহলে then it declined steadily until it fell to just over 10 million tons in 1990. So এরপরে বলবেন যে আস্তে আস্তে এটার কমে গিয়েছে, এটা একদম গিয়ে ঠেকেছে অ্যারাউন্ড 10 মিলিয়ন ইন 1989, এবং আলটিমেটলি 1990 পর্যন্ত 10 মিলিয়নের কাছাকাছি গিয়ে ঠেকেছে। তাহলে এটা থেকে পাই চার্ট গুলো, হ্যাঁ পাই চার্ট ভালো সহজ ভাবে এটা কঠিন লাগছে। আচ্ছা, রিগার্ডিং কানাডা, আচ্ছা বলতেছি, আগে এটা ব্যাখ্যা করি তারপর বলছি। রিগার্ডিং কানাডাস এক্সপোর্টস 85 সালে দে শিফট অ্যাপ্রক্সিমেট, আচ্ছা এরপরে আসা হলো কানাডা হলো গোল পয়েন্ট দেওয়া। তাহলে 85 সালে এরা 19 মিলিয়নের মতো হুইট এক্সপোর্ট করেছে, আর সেটা ফেল টু অ্যাবাউট 17 মিলিয়ন ইন 1986। 19 মিলিয়ন থেকে পরের বছরে আসছে কত, 17 মিলিয়ন। তারপরে সেটা কনসিডারেবল একটা গ্রোথ হয়েছে, সেটা হলো 88-তে এসে 25 মিলিয়নে দাঁড়িয়েছে, এবং আফটারওয়ার্ড এটা প্লাঞ্জড টু বিলো, সেটা নেমে গিয়েছে 15 মিলিয়নের নিচে 1989 সালে, বাট আবার সাবসিকুয়েন্টলি গ্র্যাজুয়ালি রোজ টু জাস্ট আন্ডার 20 মিলিয়ন ইন 1990। এই গেল হলো অস্ট্রেলিয়া আর কানাডার চার্ট। আর ইউরোপিয়ান ইয়াতে বাই কন্ট্রাস্ট, the wheat exports from European country experienced an increase in the 6-year period. সেক্ষেত্রে এদের কম্প্যারিজনে এই দুটোর অস্ট্রেলিয়া কানাডার তুলনায় ইউরোপিয়ান কান্ট্রিতে কমিউনিটিতে গমের উৎপাদন এক্সপোর্ট ভালো হয়েছে। 85 সালে প্রায় 16 মিলিয়ন টন এখানে এক্সপোর্ট হয়েছে, আর এই নাম্বারটা 14 মিলিয়নে নেমে গিয়েছে 14 মিলিয়নে 86-তে। দেন দ্য এক্সপোর্টস ইনক্রিজড এক্স্যাক্টলি 15 মিলিয়নে 27। এখানে যত নাম্বারটা এটা জাস্ট বলে দিবেন, তারপরে বলবেন যে প্রথমে এটা ছিল 85 সালে হলো কত 18 মতো, 86-তে ছিল 15 নিচে 14, 87-তে একটু আস্তে আস্তে গিয়ে
গ্র্যাজুয়ালি এটা বাড়তে বাড়তে 20 মিলিয়নের উপরে গিয়েছে। এটাই হলো চার্টের ইয়াটা আর কি। সো আচ্ছা, এটা গেল। আর হচ্ছে আপনারা বললেন যে বার চার্টটা বেশি সহজ লাগে, বার চার্টের উপরে আসবে। আর বার চার্ট আর হচ্ছে আচ্ছা, এটা হলো আচ্ছা, এই যে আমরা এগুলো পড়লাম না এতক্ষণ, মানে পাই চার্ট বা গ্রাফ, দ্য গ্রাফ, টেবল বা পাই চার্ট বা বার চার্ট বা ডায়াগ্রামও আসতে পারে। তো তারপরের লাইন, ওইটার পরের লাইনে কি হবে? ধরেন আপনি বার চার্টের উপরে আসলো, সেটার পরে লিখবেন, এটা হলো একদম ইন্ট্রোডাকশনের প্রথম প্যারাটার লাইনগুলো, এটার হলো স্ট্রাকচার, কি কি ওয়ার্ড ইউজ করতে পারেন, একই শব্দ তো বারবার এক একজন তো এক এক রকম ইউজ করবেন, সেটার দিচ্ছি। তাহলে ধরেন আপনি পাই চার্ট বা বার চার্ট, সরি পাই চার্ট না তো বার চার্ট আপনাদেরকে দেবো। সো গিভস ইনফরমেশন অ্যাবাউট লিখতে পারেন, আবার লিখতে পারেন প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, অথবা শোজ দ্যাট, বা ইলাস্ট্রেটস মানে ইলাস্ট্রেট করে, ব্যাখ্যা করে, কম্পেয়ার করে, তুলনা করে, এটা হতে পারে। এক্সপ্লেইনস ওয়াই, এটা দরকার নেই। ডিসক্রাইব করে, বর্ণনা করে। draws the conclusion of a survey, আচ্ছা এটা দরকার নেই। আপনি এই যে মোস্ট পপুলার হবে gives information about, provides information about, shows that, illustrates that, compares, describes, এই 4-5টা আপনি যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, nouns, arise, তাহলে ওই যে বলে না যে কোনটা বেড়েছে কোনটা কমেছে। সো আমরা একটা রাইজ দেখতে পাচ্ছি, আমরা একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি, আর একটা গ্রোথ দেখতে পাচ্ছি, পিক বা সার্চ। সো এই জিনিসগুলো ইউজ করবেন, যেখানে রাইজ, ইনক্রিজ, অগমেন্টেশন একটা নাউন আর কি। আর এটা হলো রাইজ, ইনক্রিজ একটা আছে, আর হবে কোনোটাতে ডিক্রিজ, যেরকম আমরা দেখি এমপ্লয়েড, আনএমপ্লয়েড, ম্যান ওমেনের মধ্যে তো কম বেশি আছে। যখন আমরা কম দেখবো, কম ওয়ার্ডটা ইউজ করবো, সেখানে আমরা ফল হবে বসতে পারে, আর ডিক্রিজ হতে পারে, আর ডিক্লাইন হতে পারে, ফ্লাকচুয়েশন হতে পারে, ভ্যারিয়েশন হতে পারে। এগুলোর মধ্যে আপনার এই 3টা বা 4টা যেটা পছন্দ সেটা আপনি ইউজ করলেন। এরপরে ভার্বস, ওই রাইজটাই হলো আরাইজ। যদি বলি টু রাইজ, এর জায়গায় টু রাইজ, ভার্বটা তো টু, তারপরে সামথিং। আর আরাইজটা হলো অ্যাডভার্ব হলো একটা শার্প, স্টিডিলি বা সাডেনলি, শার্পলি, সাডেনলি, তারপরে র্যাপিডলি, অ্যাব্রাপ্টলি, ড্রামাটিক্যালি, ড্রাস্টিক্যালি। এই শব্দগুলো কখন বলতেছি? ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন, ওরা ইউরোপিয়ান কমিউনিটি, ওরা ড্রাস্টিক্যালি কোথাও নেমে গেছে, এর আগে একটু আগে যেটা করলাম। বা কানাডা বা অস্ট্রেলিয়ার কোনটা ড্রাস্টিক্যালি বা ড্রামাটিক্যালি, এই ধরনের এভাবে ইউজ করবেন। এগুলো যদি 2-1বার দেখেন, চার্টগুলো মানে ইয়াটা দেওয়া আছে কি কি ওয়ার্ড ইউজ করা যায়। প্রথমে একটা চার্ট নেবেন, একটা বার চার্টের একটা এক্সাম্পল দেখবেন, আমি যেটা দিয়েছি সেই সাথে এগুলো একটু দেখেন, মাথায় গেঁথে দেবেন। আচ্ছা, আর হলো স্লাইটলি, জেন্টলি, গ্র্যাজুয়ালি, এগুলো লিখবেন। অ্যাডজেক্টিভ, শার্প, সাডেন, এগুলো অ্যাডজেক্টিভ ইয়াগুলো। আচ্ছা, a small fraction is full phrase, কিছু ফ্রেজ ইউজ করতে পারেন, যে একটা স্মল ফ্র্যাকশন, স্মল নাম্বার, স্মল মাইনরিটি, লার্জ পোর্শন, সিগনিফিকেন্ট মেজরিটি, এগুলো আইএলসে বলে, আপনি অত কঠিন করে ইয়ে করার দরকার নাই। আর যেমন আর হলো এই যে ধরেন কানেক্টরস কিছু ইউজ করতে পারি। কানেক্টর মানে কি? একটা বাক্যের প্রথমে বা মাঝখানে বা শেষে, ফার্স্ট অফ অল, ফার্স্টলি, টু বিগিন উইথ, আফটার দ্যাট, দেন, নেক্সট, ইন দ্য নেক্সট স্টেজ, ফলোইং দিস, সাবসিকুয়েন্টলি, ফাইনালি, এই যেগুলো কানেক্টরস, তাই না? এটা একটা ইয়া। তো এখন আপনি যে কোনো একটা ইয়া মাথায় রাখবেন, যে ইয়া মানে কিরকম করে লেখা যায়, মানে কিভাবে আপনি সাজাবেন সেটা আপনার মাথায় নিয়ে নেন, এভাবে লিখতে হয় সাজাবেন। এবং সেটাতে আমি একটা স্ট্রাকচারও দিয়েছি, প্রথম প্যারাতে কি হবে, সেকেন্ড প্যারাতে কি হবে, ফাইনালে কি হবে। আচ্ছা, আরেকটা জিনিস, চিঠি লেখার ব্যাপারে আমরা বলেছিলাম না, জাস্ট একটা ফর্মাল চিঠি দিয়েছিলাম। তো সরি, ইনফর্মাল একটা চিঠি দিয়েছিলাম। ফর্মালও এরকম আসতে পারে, ধরেন একটা পত্রিকাতে আপনি এডিটরের বরাবর একটা চিঠি লিখতে হতে পারে, যে এডিটর বরাবর একটা চিঠি লেখা, চিঠিটা দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, কোনো একটা কাল্পনিক ঠিকানা, ঢাকা, এই
তারপরে সাবজেক্ট একটা দিলেন, তারপরে কি কি দিতে হবে সেগুলো আমি পয়েন্ট দিয়ে দিব, সেই অনুযায়ী আপনি আশা করি লিখতে পারবেন ইনশাআল্লাহ। সেই আছে তাদের এগুলো পোর্টালে না, কমিউনিকেটিভ ইংলিশ 16D হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেওয়া আছে, ওটাতেই দেওয়া আছে। মোবাইল সময়